এই সন্ধ্যার সময়টায় আমি আবিদের সাথে দেখা করতে এসেছি রেস্টুরেন্টে। তার চেহারায় কেমন যেন বিষণ্ণতার ছোঁয়া লেগে আছে। এই বিষণ্ণতার মাঝে আমি দেখতে পাচ্ছিলাম ভালোবাসার মর্যাদা না রাখার এক মানুষকে। আমি খুব শান্তভাবে বললাম, কি খাবেন? সে মাথা নেড়ে বোঝায় কিছু খাবে না। আমি বললাম, আপনাকে এখানে ডাকার কারণ নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সে আমার দিকে অদ্ভুত মায়ামায়া দৃষ্টিতে তাকায়। আমি সেই অদ্ভুত মায়ামায়া দৃষ্টিকে উপেক্ষা করে বললাম, যে মানুষটা আপনার ছিল সেই মানুষটা এখন আপনার না, সে মানুষটা এখন অন্য কারো। অন্যজন এই মানুষটাকে নিয়ে স্বপ্ন আঁকে, আর এই স্বপ্নের মাঝে আপনি ঢুকে যাচ্ছেন। এটাকে কি ভদ্রতা বলে বলুন? সে কি প্রত্যুত্তর দিবে ভেবে পায় না। আমি তার চুপ থাকা দেখে বললাম, আর কখনো ওকে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? ফের যদি ডিস্টার্ব করেন আপনার সাথে খুব খারাপ হবে মিস্টার আবিদ সাহেব। এটা বলে আমি চেয়ার থেকে উঠে আবার বললাম, মানুষটাকেও হারিয়েছেন আর চাকরিটাকেও হারিয়েছেন। এই কার্ডটা রাখেন, এটা আমার বন্ধুর কার্ড। জীবনটাকে আবার নতুন করে সাজান পরিবারের কথা চিন্তা করে। চাকরি করার ইচ্ছে হলে ওর সাথে দেখা করবেন। ওকে আমি বলে রেখেছি সব। চললাম, বেস্ট অফ লাক। মাঝে মাঝে আমি অনুধাবন করি, এই আমি মানুষটা এমন কেন? নিজের ভিতরের অনুভূতিকে একটা রূপ দিতে চেতনায় অন্যের অনুভূতির মাঝে প্রবেশ করে নিজের করে নিই। আমার খুব ইচ্ছে করে অনেক অনেক দূরে গিয়ে আমার ভাবনাগুলোকে নিয়ে একটু ভাবতে। এই ভাবনার মাঝে আলো আর আধারটাকে খুঁজে বের করতাম এই আলো আধারের মাঝে আমি কোথায় আছি। 30 মিনিট পরে আমি বাসায় আসতেই জেনিয়ার মুখটা দেখে আমার ভিতরটা ধক করে ওঠে। তার মুখে লেগে থাকা বিষণ্ণ ছাপটা আমি যখন দেখি, আমাকে একটা ক্লান্তির ছায়া ঘিরে ধরে। এই ক্লান্তিটা আমার সমস্ত দেহকে অবাস অনুভূতির দেয়ালে আচ্ছন্ন করে ফেলে। আমি তাকে বললাম, এখন থেকে আবির তোমাকে আর ডিস্টার্ব করবে না। সে চুপ করে থাকে, আমিও চুপ করে থাকি। এই চুপ থাকার মাঝে আমি বুঝতে পারছিলাম আমাদের দুজনের দূরত্বটা। পোশাক চেঞ্জ আর ফ্রেশ হওয়া 30 মিনিট পর ও আমার সামনে এসে চুপ করে দাঁড়িয়ে থাকে। আমি বললাম, কিছু বলবে? সে শাড়ির আঁচল আঙুলের মাঝে পেঁচিয়ে আমাকে খুব ইতস্তত করে বলল, জীবনটা এমন কেন বলতে পারেন? যাকে এত এত ভালোবাসলাম সেই আমার সাথে এমন করলো। কেন করলো এমন আমার সাথে? আমি চুপ করে থাকি। এই কথার কি প্রত্যুত্তর দেব বুঝতে পারি না। আমার মাঝে মাঝে নিজেকে নিয়ে উদ্ভট পাগল মনে হয়। আমার চুপ থাকা দেখে জেনিয়া আবার বলল, ওই দিন আপনি যখন ঘুমিয়েছিলেন আবির ফোন করে খুব কান্না করেছিল। আমার ভিতরটার মাঝে বিষাদের ছায়া বাসা বেঁধে গিয়েছে। আমি ওকে বুঝালাম, এখন আমার একটা সংসার আছে, তুমি আমার সাথে আর যোগাযোগ রাখিও না। তারপর শেষবারের মতো আমার সাথে একবার দেখা করতে চেয়েছে। আপনাকে আমি বলতে চেয়েছিলাম, কিন্তু বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন আমি জানি না। আমাকে মাফ করবেন, আপনি তো আমার স্বামী। স্বামীর কাছে এই বিষয়টা আড়াল করা একদম উচিত হয়নি। এইটা বলেই ও থামলো। ওর চোখের কোণে জল আসে। এত ঝড়ের মাঝে সময়ের বিষণ্ণতায় আর সব অনুভূতি ত্যাগ করে আমার অনুভূতির দরজায় সে। জেনিয়া চোখের জল মুছে বলল, খেতে আসেন। আপনার পছন্দের খিচুড়ি রান্না করেছি। এই কথার উত্তরে কি বলা যায় আমি ভাবছিলাম। তার এই কথার মাঝে নিঃশব্দ কান্নাগুলোকে আমি দেখতে পাচ্ছি। আমার দেয়ালের আশেপাশে বিষণ্ণতা গ্রাস করে, কিন্তু এই বিষণ্ণতা তৈরি করতে আমার তো কোনো দোষ নেই। শর্ত অনুযায়ী সে আমার পরিশিষ্ট। সারা রাত বৃষ্টির ছোঁয়া পেয়ে শহরটা ভিজে গিয়ে এই সকালবেলা একটা স্নিগ্ধ শীতল আভা ছড়ালো। তখন আমি মগ্ন হয়ে বারান্দার চেয়ারটায় বসে চুপসে যাওয়া শহরটা দেখি। ইদানিং প্রায় আমার ইচ্ছে করে এই রকম ভেজা শহরের বুকে জেনিয়ার সাথে নীলরাঙা অনুভূতিতে জড়াতে, তার চোখে চোখ রেখে আমার অন্তরালের কথা তার অন্তরালে সমর্পণ করতে। কিন্তু আমি কেন যেন পারি না। আমার ভিতরটায় একটা জড়তা এসে ভর করে। এই জড়তা আমাকে জব্দ করে, আমার সমস্ত দেহকে ক্লান্তিময় করে তোলে।
এই চুপসে যাওয়া শহরটা দেখার 30 মিনিট পর জেনিয়া এসে ইতস্তত হয়ে বলল, অফিসে যাবেন না? আমি তাকে বলি, না, আজ আর যেতে ইচ্ছে করছে না। সে আচ্ছা বলে আর কিছু না বলে চলে যাচ্ছিল। আমি তাকে বললাম, শোনো। সে আমার দিকে ফিরে তাকায়। আমি বললাম, তোমাকে আজকে সব বলা দরকার। তুমি এখনও বিষয়টার মূল কারণ জানো না। আবিদকে আমার অফিসের ম্যানেজারকে বলে চাকরি দিয়েছিলাম ঠিকই। চাকরি দেওয়ার পর আমার চিন্তা ভাবনায় অন্য কিছু ছিল, আবিদের ভালোবাসার পরীক্ষা করার। অফিসের কলিগ নাদিয়াকে যখন বিষয়টা খুলে বলেছিলাম, তার ঠিক 2 দিন পর নাদিয়া আমার কথা মতো কাজ করতে রাজি হয়। এরপর শুরু হয় নাদিয়ার কাজ। আবিদের সাথে ন্যাকামো করে কথা বলা, লাঞ্চ আওয়ারে তার সাথে লাঞ্চ করা, যদিও আবিদ প্রথমে রাজি হতো না। এরপর বাহিরে ঘুরতে যাওয়া, রিকশায় চড়া। এক পর্যায়ে তাদের ভাব আদান প্রদান করা বেড়ে যাচ্ছিল। তবে আমি নাদিয়াকে খুব সতর্ক থাকতে বলেছিলাম, যাই করো খুব সাবধানে করবে। এইভাবে 1 মাস অতিক্রম হয়। এই 1 মাস মানে 30 দিন পর তুমি আমাকে ফোন করলে, বললে তোমার মন ভালো না, আবিদ তোমার সাথে এখন কথা কম বলে। যখনই ফোন করো তখনই নাকি আবিদ বলে ব্যস্ত আছি। আমি তোমাকে সান্ত্বনা দিয়েছিলাম। ওইদিকে আমি নাদিয়াকে কংগ্রাচুলেশন জানিয়ে বললাম, তোমার কাজ চালিয়ে যাও মেয়ে। এরপর আরও 1টা মাস কাটার পর কাঙ্ক্ষিত সময় আসলো। আবিদ নাদিয়াকে প্রপোজ করলো। বিষয়টা যে এত দ্রুত কার্যকর হবে আমি ভাবিনি। বেশিরভাগ পুরুষই নারীর প্রতি দুর্বল, বুঝলে। নাদিয়া যখন আবিদকে বলল, তোমার গার্লফ্রেন্ড আছে, তার কি হবে? আবিদ কি বলেছিল জানো? তুমি নাকি একদম সাদাসিধে একটা মেয়ে। তুমি নাকি লুকিয়ে লুকিয়ে তার সাথে ফোনে কথা বলতে, লুকিয়ে লুকিয়ে দেখা করতে, ঠিকমতো সময় দিতে পারতে না, কোথাও যেতে বললে যেতে পারতে না। নাদিয়ার সাথে মিশে যে অনুভূতিটা পেয়েছে সে অনুভূতিটা তোমার কাছ থেকে পায়নি। এরপর আবিদ তোমাকে ইগনোর করতে লাগলো, ফিরিয়ে দিল তোমাকে। তারপর আমি আর একটুও দেরি করিনি, নাদিয়াকে ফাইনাল চালটা দিতে বললাম। নাদিয়াও ফাইনাল চালটা ঠিকঠাক মতো দিল। আবিদকে বলে দিয়েছিল একজন ভালো বন্ধু, ভালো কলিগ হয়ে তার সাথে মিশতে চেয়েছে, লাভার হয়ে নয়। এইটুকু বলে আমি থামলাম। জেনিয়া চুপ করে থাকলো। আমি চেয়ার থেকে উঠে আবার বললাম, বিশ্বাস করো, আবিদ যদি এই পরীক্ষায় জিতে যেত, আমি সত্যি সত্যি তোমাদের বিয়ের ব্যবস্থা করে দিতাম। যার জন্য এত কিছু করতে যাব, তাকে তো একটু পরীক্ষা করতেই পারি, তাই নয় কি? নাদিয়া যখন আবিদকে ফিরিয়ে দিল, সে কি করবে ভেবে পাচ্ছিল না। অফিসে তার অনুপস্থিত বাড়তে লাগলো, আর এই অনুপস্থিতির জন্য তাকে চাকরি থেকে নক আউট করলো। আমার এতগুলো কথা শোনার পর জেনিয়া একটা দীর্ঘশ্বাস নিল। তারপর বলল, সে আমাকে ভালোবেসেছে ঠিক আছে, কিন্তু আমার প্রতি তার ভালোবাসাটা মজবুত ছিল না। আমি তাকে বললাম, চাইলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব, আবিদের কাছে চলে যেতে পারো। আমি চাই না আমাদের এই জীবনটা এভাবে ধূসরভাবে কাটুক, যে জীবনে আমি আলপনা খুঁজে পাই না। সে বলল, এমন কথা আর কখনো মুখে আনবেন না। আমি সাদাসিধে একটা মেয়ে, ঠিক আছে, কিন্তু আমার জীবনটা এত সস্তা না। নাস্তা খেতে আসুন। এইটা বলেই ও ভিতরে চলে যায়। আর আমি ভাবছি জেনিয়ার ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারবো কি আমি? কি ব্যাপার, হ্যাঁ, জনাবের লেখা কি শেষ হয়নি? একটু পর আসছি, 5 মিনিট পর আসছি। এই তো আর একটু করে করেই 30 মিনিট হয়ে গিয়েছে। খাবে না নাকি? আমি আর কতক্ষণ বসে থাকবো? আমি আর খাবার গরম করতে পারবো না। আমি পিসি থেকে মুখ সরিয়ে জেনিয়ার দিকে তাকালাম। তারপর বললাম, ম্যাডাম, আর একটু বাকি। জেনিয়া আমার হাত ধরে বলল, আর একটুও না, ওঠো তুমি। আমার এই 30 মিনিটের গল্পের বাকি অংশ পরে লিখিও। আর আমি বুঝি না তোমার গল্পের চরিত্রে আমার নাম কেন দাও তুমি? আমি ওর কথা শুনে হাসলাম। আসলে আমি গল্প লিখছিলাম। অফিস থেকে এসে কিছুক্ষণ সময় কাটানোর পর ভাল লাগছিল না। ভাবলাম কিছু একটা লিখি। আর লেখার শুরুতে জেনিয়া আমার পাশে বসেছিল। গল্পে ওর নাম দেখে ও আমাকে বকে চলে গিয়েছিল। আমার হাসি দেখে ও আবার বলল, কি উঠবে না তুমি? আমার কিন্তু খিদে লেগেছে। তুমি না খেলে আমারও যে খেতে ইচ্ছে করে না। এইটা কি জনাব বোঝে না?
আমি একটু চুপ করে থেকে বললাম, আজ নিজে হাতে খেতে ইচ্ছে করছে না, তুমি খাইয়ে দিও। সে বলে, ঠিক আছে জানাব, এবার চলেন। আমি ওর সাথে খেতে গেলাম। ও আমাকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। ও গল্পের কাহিনী জানতে চাইলে আমি খেতে খেতে শোনাতে থাকি। জেনিয়া আমাকে বলল, তাহলে বেচারা আবিদের কি হবে? আমি বললাম, চাকরিতে জয়েন করে আবার নতুন করে জীবনকে নিয়ে ভাববে। আমাদের জীবনটাই না এমন। জেনিয়া চুপ করে আমাকে লোকমা দিয়ে খাইয়ে দিতে থাকে আর আমি ওর চোখের মাঝে তাকিয়ে খেতে থাকি। সে বলে, এমন করে কি দেখো? হ্যাঁ, আমি কিছু বলিনি। আমি সেই চোখের মাঝে আমাকে নিয়ে তার ভয়ঙ্কর সুন্দর ভালোবাসাকে দেখতে পাই। এমন ভয়ঙ্কর সুন্দর ভালোবাসাগুলোর মাঝে আমার জড়িয়ে থাকতে খুব ইচ্ছে করে। এমন মায়া মায়া ভালোবাসাকে আমার হারাতে একটু ইচ্ছে করে না। গাইজ, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে একদমই ভুলবেন না।